পদ্মজা জুতা জোড়া খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারদিকে, দূরে কোথাও শিয়াল ডাকছে। গা ছমছম পরিবেশ, এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। কেমন গায়ে কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে। বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশে দেখে নিল। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করলো। মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজা রগে রগে দমদমা শুরু হয়। কি হতে চলেছে আজ? সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তার আপা আসছে না কেন? সে জুতা পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার গরম পানি করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কে রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে। এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আপার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিদাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়ছে। পড়তে পড়তে পুকুর পাড়ে পথ ধরে। পদ্মজাকে চমকি দিয়ে তৃতীয় তলার একটা জানালা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার অষ্টদয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশির অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকের কোনো এক ঘরে। আর আলমগীর ডান দিকের কোনো এক ঘরে জানলা দিয়ে ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে। তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিলে চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। যদি রুম্পা পড়ে যায়? এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশে দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, চুল লম্বা, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। এক সময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পিছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলে, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক চেষ্টা অনুরোধ করছে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়ার টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তে পদ্মজার খুব চেনা মনে হয়।
আবার পারিজার খুনের বর্ণনাও ঠিক এমন। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে উঠে। সে মুহূর্তে মরার উপর খাড়ায় ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল, টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে, নাকি পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলেছে দণ্ড শুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আরেক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তি, দুবদাব শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগাতেই সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরলো। পাশে তাকিয়ে দেখলো যেই লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা পদ্মজা বোন, সহায় হও। টানা পোড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে। এই রাতের আধারে এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে। ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠেছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি বঙ্গ করে হাসলো। খুব কাছে থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুঁচকে ফেললো। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাড়ছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইলো, কিন্তু পারলো না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরলো। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নড়াতে পারেনি। রুম্পা গোঙাচ্ছে, পূর্ণা যন্ত্রণায় কাঁদছে, ভয়ে জুবুথুবু হয়ে আছে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত সুরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটি হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, তারপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ, তাহলেই সে ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিল। উড়ে যাবে রুম্পার রুহু। আলমগীর নিজের যন্ত্রণার ভুল ছুটে এসে তার সহধর্মীকে প্রাণে বাঁচাতে চাইছে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরাতে, অজ্ঞাত লোকটি ঠিক সেভাবেই কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায়। তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে, চোখে যেন ধিকে ধিকে আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি। নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সব এলোমেলো লাগছে, মাথা ভন ভন করছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়।
ভয়ে কাঁপতে থাকে, নাভি উল্টে বমি বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না। এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরের কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দিবে, সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও, আমার অনেক কথা বলার আছে। আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারদিক দেখছে। আতঙ্কে সে কাঁপছে। এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো। পদ্মজা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুলো। এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে বমি করতে থাকলো। তারপরই সম্বিত ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে। পূর্ণার পিট পিট করে তাকায়। পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীর তো আর কম ভারী নয়। পদ্মজা শক্তিতে কুলোচ্ছে না। সে পূর্ণাকে আকুতি করে বলল, উঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজা শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে। পদ্মজা পা জোড়া ঠকঠক করে কাঁপছে। সে জানে না এই শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যদর্শনী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো দুই বোনের উপর। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে। সদ্য খুন হওয়া একটা মৃত দেহ পড়ে আছে ঘাসের উপর। আর একটু দূরে ছিমছাম গরনে শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে আরেকটা দুর্বল দেহকে ধরে দাঁড়িয়ে আছে বাড়ির ভেতর। দুজনে গায়ে তাজা লাল রক্ত। এ দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর। প্রতিদিনের মতোই ভোরের আলো নিষ্কালো রাতকে ঠেলে ঠুলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে, কনকনে ঠান্ডায় গোসল করছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে। বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠছিল তখন পিছনে কেউ যেন ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি। অন্দর মহলের রিদওয়ান এবং মাজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ তাদের ঘর ডান দিকে, আর ডান দিকেই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে। আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাপ শব্দ তুলে কাতরাচ্ছিল। তবুও কেউ আসেনি কেন? তার কেন মনে হচ্ছে সবাই শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি? পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। সবকিছু কেমন ওলট পালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? এ কি মা হেমলতার গুণ? পদ্মজার দীর্ঘশ্বাস ছাড়লো। চোখে পড়ে আলমগীরের দেওয়ার চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক দেখে চাবির দিকে তাকিয়ে থাকলো। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অবধি তোলা, আঁচল বুকে নেই, শুধু এলোমেলো। গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে। তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করলো। পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মবতী কি হয়েছে? এই কি অবস্থা তোমার? পদ্মজা কিছু বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখলো। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কি কাঁপছো? কাঁপছো তো, কি হয়েছে? পদ্মজা ঠোঁট দুটি ভেঙে আসে আর চোখে ছাপিয়ে জল। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরলো। আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো। আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আমি আমি খুন করেছি। কি 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 বলছো? এই পদ্মজা। পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বলল, আমি এটা কেমনে করলাম?
আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো, বলো না আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনা বলল। সে নিজের কাজে নিজেই অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘোরের মধ্যে আছে, তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্যের কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো, নিজে পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ, এতই ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে, পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির সোয়েটার পরে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসলো। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমির নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধহয়। পদ্মজার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাক ডাকা ভোরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলো মনে পড়তে পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুঝে। তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝাঁপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। এরপর বলল, আপা, সন্ধ্যার নামাজ পড়নি? তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিওরে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণা সাড়া পাওয়া যায়নি, বেঘরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনার 6 দিন কেটে গেছে। পূর্ণা স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বের হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে, খুব জ্বালাতন করে। আপা আপা বলে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। কি করে ওখানে? কি হাবিজাবি বানায়, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হাবিজাবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না ওকে, ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওকে বিরক্ত করতে?